আসসালামু আলাইকুম স্নেহের শিক্ষার্থীরা, ভালো আছো আশা করছি। সরকারি বাংলা কলেজের চতুর্থ বর্ষে আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আমি পড়াচ্ছি নিউক্লিয়ার রসায়ন। আমি রেদওয়ান আহমেদ, সহযোগী অধ্যাপক। আজকে ক্লাস শুরু করছি। তোমাদের আমি পড়াচ্ছিলাম চ্যাপ্টার 7 শেষ হলো। চ্যাপ্টার 7-এ আমরা কি পড়েছি খেয়াল আছে? চ্যাপ্টার 7-এ খুব অল্প পড়ায় চ্যাপ্টার 7 শেষ করে দিয়েছিলাম। চ্যাপ্টার 7-এ আমরা পড়েছিলাম হলো তেজস্ক্রিয় আইসোটোপ উৎপাদন এবং এর ব্যবহার। ঠিক আছে, তেজস্ক্রিয় আইসোটোপ আমরা কিভাবে একটু পুরনো পড়া আলোচনা করি। হ্যাঁ, আলোচনা করি। এই জন্য ক্লাস যত দ্রুতই নেই, শুনলাম ক্লাস তোমাদেরকে আমাদের সাথে থাকতেই হবে। হ্যাঁ, এখন কোন দিন কলেজ খোলে এখন তো কিছু বলা যায় না। তাহলে আমি দ্রুত পড়ালেও মানে আমি যেটা চিন্তা করেছিলাম যে আমি তা দ্রুত পড়াবো, তাড়াতাড়ি পড়ায় তোমাদের শেষ করে দিব, কিন্তু আলটিমেটলি মনে হচ্ছে যে আমি যদি শেষ করে দেই লাভ হবে না, ক্লাস মনে হয় কন্টিনিউ করতে হবে। তাহলে আমরা একটু ধীরে যাই, মানে ক্লাসেই যেন ক্লাসের পড়া হয়ে যায়, পুরনো পড়া একটু মেমোরাইজ করব, সেটা তোমাদেরও লাভ হবে। যেহেতু ক্লাস কন্টিনিউ করতেই হবে, তাহলে একটু ধীরে যাই। আমার কাছে মনে হয় পুরনো পড়া একটু অ্যানালাইসিস, যদি আমরা একটু কথাবার্তা বলি, তোমাদেরও মানে পুরনো পড়াগুলো মেমোরাইজ হবে, সুবিধা হবে। মাত্র এই গত ক্লাসটার আগেই আমরা এর আগে পড়েছিলাম হলো আইসোটোপ কিভাবে আমরা রেডিও আইসোটোপ কিভাবে আমরা প্রডিউস করব। সহজ একটা পড়া ছিল কিন্তু। হ্যাঁ, তাহলে রেডিও আইসোটোপগুলো আমরা কিভাবে সাধারণত তৈরি করি। রেডিও আইসোটোপগুলো কিন্তু আমরা নিউক্লিয়ার বিক্রিয়ার সাহায্যেই তৈরি করি। ঠিক আছে, রেডিও আইসোটোপগুলো আমরা কি নিউক্লিয় বিক্রিয়ার সাহায্যেই কিন্তু তৈরি করি। কি কোন নিউক্লিয়ার বিক্রিয়াটা অ্যাপ্লাই করি আমরা, মনে আছে? নিউক্লিয়ার বিক্রিয়া অ্যাপ্লাই করি হলো ট্রান্সমিউটেশন। নিউক্লিয়ার টাইপ অফ নিউক্লিয়ার মানে নিউক্লিয় রিয়াকশন, সেখানে 7টা 7 or 8 নিউক্লিয়ার রিয়াকশন আমি তোমাদের টাইপ পড়িয়েছিলাম। হ্যাঁ, তার ভিতর একটা ছিল ট্রান্সমিউটেশন বিক্রিয়া। এই ট্রান্সমিউটেশন বিক্রিয়ার মাধ্যমেই কিন্তু আমরা কি করি, রেডিও আইসোটোপগুলো তৈরি করে থাকি। আর এই রেডিও আইসোটোপ তৈরি করার জন্য যে আমরা প্রজেক্টাইলটা ইউজ করি সেটা নিম্ন শক্তি সম্পন্ন হয়। তাহলে রেডিও আইসোটোপ তো আমি কিন্তু ক্লাস মানে চ্যাপ্টার 7টা আজকে 2টা টপিকস পড়াবো, তো একটু চ্যাপ্টার 7টা একটু মেমোরাইজ করছি। রেডিও আইসোটোপ তৈরির জন্য আমরা নিউক্লিয়ার বিক্রিয়া অ্যাপ্লাই করি, সেটা হলো ট্রান্সমিউটেশন বিক্রিয়া। আর এক্ষেত্রে যে প্রজেক্টাইলটা ইউজ করি সেই প্রজেক্টাইলটার ধরনটা হয় কেমন, একটু নিম্ন শক্তি সম্পন্ন। এখন নিম্ন শক্তি সম্পন্ন কেন ইউজ করি সেটাও কিন্তু বলেছি, খেয়াল করে দেখো। যে যদি আমরা উচ্চ শক্তি সম্পন্ন প্রজেক্টাইল ইউজ করি তাহলে আমরা যে নির্দিষ্ট নিউক্লিয় বিক্রিয়াটা চাই তার আশেপাশে অন্যান্য বিক্রিয়াও সংঘটিত হয়ে যায়। তাহলে সেই আমরা যে মানে আমাদের যে উদ্দেশ্যটা থাকে সেটা অনেক সময় বিফল হয়ে যায়। সেজন্য নিম্ন শক্তি সম্পন্ন প্রজেক্টাইল ইউজ করা হয়। তাহলে এই আচ্ছা, নিম্ন শক্তি সম্পন্ন প্রজেক্টাইল আমরা ইউজ করলাম। আরেকটা হলো সাধারণত এক্ষেত্রে কি চার্জযুক্ত কণা কি ইউজ হয়, যে নিউক্লিয়ার বিক্রিয়া যখন ঘটাই চার্জযুক্ত কণা, আলফা কণা, তারপর প্রোটন, ডিউটেরন, এগুলো আলফা মানে চার্জযুক্ত কণা ইউজ হয়। এই চার্জযুক্ত কণা ইউজ করে যখন আইসোটোপ তৈরি করি সেখানে এক ধরনের প্রসিডিউর। আবার চার্জহীন কণা কি, চার্জহীন কণা ছিল নিউট্রন আর ফোটন। ফোটন মেনলি বোঝা যায় যে যেটা গামা রশ্মি, আমরা যেটাকে গামা রশ্মি বলি। ওই নিউট্রন ইউজ করেও আরেক ধরনের মানে প্রসিডিউর নিউক্লিয় মানে নিউক্লিয় আইসোটোপ তৈরির। আবার ফোটন ইউজ করেও আরেক ধরনের বিক্রিয়া। মানে অল্প কথায় আমি 7 চ্যাপ্টারটা কিন্তু একটু বলে ফেললাম যে কিভাবে আমরা রেডিও আইসোটোপ তৈরি করি। সেজন্য আমরা কি ট্রান্সমিউটেশন বিক্রিয়া ব্যবহার করি। আর এক্ষেত্রে প্রজেক্টাইলটা হয় নিম্ন শক্তি সম্পন্ন। আর আরেকটা কি বললাম, এক্ষেত্রে আমরা চার্জযুক্ত কণা ইউজ করেও মানে রেডিও আইসোটোপ তৈরি করি, আবার চার্জহীন কণা ইউজ করেও রেডিও আইসোটোপ তৈরি করি ভিন্ন ভিন্ন প্রসিডিওরের মাধ্যমে। আর এই চ্যাপ্টারে পড়া ছিল যে অ্যাপ্লিকেশন, রেডিও আইসোটোপের অ্যাপ্লিকেশন আসে কিন্তু প্রচুর। রেডিও আইসোটোপের অ্যাপ্লিকেশন যেমন আসে, আমরা আজকে এটা কিন্তু আমি চ্যাপ্টার 7 বলছি। হ্যাঁ, আর আজকে আমরা চ্যাপ্টার 8 কিন্তু শেষ করে ফেলবো।
এই চ্যাপ্টার 8 পড়ানোর পর চ্যাপ্টার 9 আমরা যখন যাব তখন এই যে রেডিও আইসোটোপের যেমন প্রচুর ইউজ আছে। ইউজের ভিতর তোমাদের কি দেখিয়েছি, আমাদের ধরো চিকিৎসা ক্ষেত্রে রেডিও আইসোটোপের ইউজ আছে, শিল্পক্ষেত্রে আছে, আমরা যে কেমিক্যাল রিয়াকশনগুলো করি এই নিউক্লিয় বিক্রিয়া অ্যাপ্লাই করে আমরা যে মেনলি যে রিয়াকশন মেকানিজম করি, অনেক বিক্রিয়ার এই মেকানিজম কিন্তু এই নিউক্লিয় বিক্রিয়া অ্যাপ্লাই করে মানে দেখা হয়, মানে কীভাবে বিক্রিয়াটা প্রসিড হচ্ছে, ঠিক আছে। তাই বিভিন্ন ক্ষেত্রে আমাদের এই নিউক্লিয় আইসোটোপগুলো ইউজ আছে। তাহলে এটা হলো আমাদের চ্যাপ্টার 7-এর পড়া। কিন্তু আমি অল্প কথা কিন্তু পুরো জিনিসটা তোমাদের একটু মেমোরিতে নিয়ে আসলাম। তারপর আমরা চ্যাপ্টার 8 যেটা গতদিন আমরা শুরু করেছি, চ্যাপ্টার 8। তো চ্যাপ্টার 8-এ আমরা কি পড়েছিলাম, গতদিন আমরা যেটা শুরু করেছি চ্যাপ্টার 8-এ আমরা পড়ছিলাম হলো চ্যাপ্টার 8টা কি ছিল হলো মানে নিউক্লিয়ার আর রেডিও কেমিক্যাল পদ্ধতি ইউজ করে, নিউক্লিয় এবং রেডিও কেমিক্যাল পদ্ধতি ইউজ করে অ্যানালাইসিস। আমরা অ্যানালাইসিসের ক্ষেত্রে বলছিলাম যে আমরা ল্যাবরেটরিতে যে কোয়ালিটেটিভ অ্যানালাইসিস করি, কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস করি, কিন্তু এই অ্যানালাইসিসগুলো করার জন্য কি একটু বেশি অ্যামাউন্টের প্রয়োজন হয়, মানে যেটা আর কি পদার্থ থাকে তার অ্যামাউন্ট যদি খুবই কম হয়, সেক্ষেত্রে কি এই আমরা নিউক্লিয়ার বা রেডিও কেমিক্যাল মেথডগুলো ইউজ করে থাকি। এই নিউক্লিয়ার বা রেডিও কেমিক্যাল মেথড ইউজ করতে গিয়ে তোমাদের একটা টার্মের সাথে আমি গতদিন পরিচিত করিয়েছি, যেটা ছিল কিনা রেডিও ট্রেসার। খেয়াল করো, গতদিন ছিল কি রেডিও ট্রেসার। এই রেডিও ট্রেসার বা তেজস্ক্রিয় ট্রেসিং বোঝাতে গিয়ে ট্রেস এলিমেন্টটা কি সেটা বলেছিলাম, যে কোনো একটা পদার্থ বাইরে থেকে খুব অল্প পরিমাণে যদি যোগ করা হয় সেটাকে বলা হয় ট্রেসার এলিমেন্ট। সেক্ষেত্রে আমরা কোনো পদার্থের ভিতর যদি একটা সুস্থির আইসোটোপকে, খেয়াল করো, একটা সুস্থির আইসোটোপকে যদি ওই একই মোলের তেজস্ক্রিয় আইসোটোপ দ্বারা প্রতিস্থাপন করি, তখন সেটাকে বলা হয় ট্রেসিং বা তেজস্ক্রিয় ট্রেসিং। ঠিক আছে, গতদিন এটা নিয়ে বলেছিলাম। এবং এই ট্রেসার পদ্ধতি ইউজ করে কি করা হয় খেয়াল করে দেখো। এই ট্রেসার পদ্ধতি ইউজ করে আমরা কি করি, কি করি সেখানে অ্যাপ্লিকেশনের ভিতর, রেডিও আইসোটোপের অ্যাপ্লিকেশনের ভিতর 3টা বলেছিলাম। একটা হলো ট্রেসার কৌশল প্রয়োগ করে আমরা কি করি, আর কি করি বলো তো? ওই যে লোহিত রক্তকণিকার জীবনকাল নির্ণয় করি, কিংবা উদ্ভিদের যে শিকড় থেকে পাতা পর্যন্ত খাদ্য পরিবহন হচ্ছে সেটার কৌশলটা কিভাবে হয়, তেজস্ক্রিয় ফসফরাস ইউজ করে সেটা আমরা বের করি। কিংবা লম্বা পাইপ, ধরো পানির পাইপ, তেলের পাইপ, এখানে ওই পাইপের যে ছিদ্রটা কোথায় থাকে সেখানে কোবাল্ট-60 ইউজ করে ওই পাইপের ছিদ্রটা আমরা অনুসন্ধান করতে পারি। বিভিন্ন ধরনের ইউজ আছে ট্রেসিং পদ্ধতি ইউজ করে। আরেকটা বলছিলাম তারিখ বা ডেটিং কৌশল, রেডিও অ্যাক্টিভ ডেটিং। এই রেডিও অ্যাক্টিভ ডেটিং কৌশল ইউজ করে আমরা কি জেনেছিলাম, খনিজের বা পৃথিবীর বয়স পর্যন্ত এই ডেটিং কৌশল ইউজ করে বের করা যায়। এছাড়া বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন, যেমন মমি, কাঠকয়লা, চামড়া, এদের বয়সও কি এই তেজস্ক্রিয় কার্বন, যেটা কার্বন-14 ইউজ করে আমরা ডেটিং কৌশলে এসব প্রত্নতাত্ত্বিক নিদর্শনেরও বয়স নির্ণয় করতে পারি। এটা আমাদের গতদিনে পড়া ছিল। এই তো আমাদের গতদিনে পড়া ছিল, একটু তোমাদের মেমোরাইজ করলাম, যেহেতু মানে কলেজ থেকে নির্দেশনা আছে যে আমি দ্রুত পড়ালেও দ্রুত, মানে আমি তো তোমাদের তো চ্যাপ্টার 4 যখন পড়িয়েছি তখন কিন্তু বলেছি যে আমরা কিন্তু প্রায় আমাদের মোট সিলেবাসে 2/3 শেষ করে ফেলেছি। তো এখন এখন যে পড়াই ওই চ্যাপ্টার 4 পর্যন্ত কিন্তু একদম ডিটেইলস পড়েছি। খেয়াল করে দেখো, আমি কোনো একটা টার্মও চ্যাপ্টার 4 পর্যন্ত কিন্তু বাদ দিইনি। তাহলে এখন বলেছিলাম যে একটু শর্টলি, কারণ আমার তো শুধু পড়লেই হবে না, যেটা আমাদের পড়ার কিন্তু উদ্দেশ্য থাকবে যে এই পড়া দিয়ে আমার পরীক্ষায় অ্যাটেন্ড করতে হবে। তবে নিউক্লিয়ার কেমিস্ট্রি কিন্তু ইন্টারেস্টিং, বুঝছো? মানে আমি পড়াই, মানে তোমরা যদি পরে দেখা যাবে যে কিছু জিনিস তোমরা যদি বাদ দিতে চাও,
গিভ আপ করতে চাও সেটা করে নিও, কিন্তু আমি পড়াই। হ্যাঁ, তো আমাদের আজকের এই চ্যাপ্টারটা কিন্তু ছোট, মানে গতদিন আমরা ট্রেসিং পদ্ধতি দিয়ে আমরা কি কি করতে পারি সেটা আমরা মানে দেখেছি। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস ডেটিং কৌশল। হ্যাঁ, ডেটিং কৌশল একটা মজার কিন্তু, তাই না? মানে ডেটিং জিনিসটা কি তোমরা জানলা? হ্যাঁ, এই যে আমরা প্রত্নতাত্ত্বিক জিনিসের বয়সটা নির্ণয় করতে পারি, এটার উপরে ম্যাথ আছে, যদিও ম্যাথ দেখলে তোমরা বুঝবে, মানে ইকুয়েশনটা তো দিয়ে দিয়েছি, তাই না? আর আজকে তো সকালে তোমাদেরকে আমি ওই 2টা চ্যাপ্টারেরই হ্যান্ড নোটটা দিয়ে দিয়েছি, নিশ্চয়ই পেয়ে গিয়েছো। মানে ওই রকম পড়লেই হবে, মানে এগুলো আর অত ইলাবোরেটলি আমি বইয়ের কথা বলবো না, আমার হ্যান্ড নোটটা পড়লেই কিন্তু যথেষ্ট, এর বাইরে এখান থেকে আসবে না। আজকে চ্যাপ্টার 8-এ 2টা জিনিস আছে, শেষ করে ফেলবো, আর সামনের দিন চ্যাপ্টার 9 পড়াবো। চ্যাপ্টার 9-এ কিন্তু আমাদের এই যে আমাদের কি কি প্রিকশন নিতে হবে। চ্যাপ্টার 9-এর পড়াটা কি? এই যে তেজস্ক্রিয় আইসোটোপ, তেজস্ক্রিয়টা ছড়াচ্ছে, আমরা পথে ঘাটে এখন সব জায়গায় ফেলে দিচ্ছি তেজস্ক্রিয় ম্যাটেরিয়ালগুলো। হ্যাঁ, আমাদের দৈনন্দিন কাজে যখন ইউজ করছি সেটাকে আমার কিন্তু ক্লোজড উপায়ে এটাকে ডিস্ট্রয় করতে হবে। এই যে ব্যবস্থাগুলো আমরা চ্যাপ্টার 9-এ ওইটা করবো, ওইটাও আমাদের গুরুত্বপূর্ণ পড়া চ্যাপ্টার 9। হ্যাঁ, কিন্তু সিলেক্টিভ পড়া হবে, এরকম আবার হ্যান্ড নোট দিয়ে দিব। তাহলে চলো আজকে আমরা চলে যাই, আজকে টুডেজ যে আমাদের মানে পড়ার যে টপিক সেখানে আমরা চলে যাচ্ছি। আজকে আমরা পড়বো হলো কি পড়বো একটু লিখে রেখেছি, নাহলে সময় নষ্ট হয়। তোমাদের কাছে হ্যান্ড নোটও চলে গিয়েছে। আইসোটোপ ডাইলুশন। কি পড়বো? আইসোটোপ ডাইলুশন। আইসোটোপ লঘুকরণ, বাংলায় বলছে যে আইসোটোপ লঘুকরণ। এই আইসোটোপ ডাইলুশনটা কি? আইসোটোপ ডাইলুশন এটা কি? হ্যাঁ, এটা বোঝানোর জন্য খেয়াল করো, আমি একটু বলি তোমাদেরকে। হ্যাঁ, আইসোটোপ লঘুকরণটা কি? আইসোটোপ লঘুকরণটা হলো কোনো জটিল মিশ্রণে, খেয়াল করো, কোনো জটিল মিশ্রণে যদি কোনো জটিল মিশ্রণ খেয়াল করো, মিশ্রণ। আমি এই টার্মটা বোঝানোর জন্য এই একটা ছোট্ট একটা মানে একটা ড্র করে, এটা আমরা বোঝানোর জন্য একটা জটিল মিশ্রণ, এটা কিন্তু যৌগ না, খেয়াল করো, মিশ্রণ। এই মিশ্রণের ভিতর একটা কম্পাউন্ড আছে, আরেকটা কম্পাউন্ড আছে, আরেকটা কম্পাউন্ড আছে, এরা বিভিন্ন কম্পাউন্ড। হ্যাঁ, মানে ভিন্ন ভিন্ন কম্পাউন্ড। হ্যাঁ, এটা আরেকটা কম্পাউন্ড, এটা একটা কম্পাউন্ড, এটা একটা মিশ্রণ। হ্যাঁ, একটা জটিল মিশ্রণ। হ্যাঁ, ধরো এটা এই জটিল মিশ্রণের ভিতর এই একটা যৌগ, এই জটিল মিশ্রণে এটা একটা যৌগ, এটা একটা যৌগ, এটা একটা যৌগ, এটা একটা, ধরো 4টা যৌগ আছে। তার ভিতর এই যে যৌগটা আছে, এই মিশ্রণটার ভিতর এই যৌগটা আমার নির্ণয় করতে হবে কতটুকু আছে। আমি সংজ্ঞাটা বলার আগে তোমাদেরকে আমি সংজ্ঞাটা বলার আগে এটা আমি একটু মানে যাতে বুঝতে পারো সেই জন্য ওই ছবিটা একটু দেখালাম। এখানে কি বলছে যে একটা জটিল মিশ্রণে যদি কোনো একটি বিশেষ যৌগের পরিমাণ, দেখো আমি ছবিটায় 4টা যৌগ দেখাইছি। হ্যাঁ, কোনো একটি বিশেষ যৌগের পরিমাণ জানা প্রয়োজন হয়, হ্যাঁ, সেটা যদি মাত্রিকভাবে পৃথক করা সম্ভব না হয়, মাত্রিকভাবে ওই যে কোয়ান্টিটেটিভ আমরা করে আসছি যে, হ্যাঁ, সেকেন্ড ইয়ার অনার্সে যেটা করেছো, মাত্রিকভাবে পৃথক করা সম্ভব না হয়, তখনই কি এই আইসোটোপ ডাইলুশন প্রসেসটা ইউজ করা হয়। তাহলে কোথায় ইউজ করা হচ্ছে? একটা জটিল মিশ্রণে কোনো একটি বিশেষ যৌগের পরিমাণ, ঠিক আছে, এখানে কিন্তু যৌগের পরিমাণ। এর পরবর্তীতে আমরা আজকের 2টা টপিকস তো আইসোটোপ ডাইলুশন আর অ্যাক্টিভেশন অ্যানালাইসিস। হ্যাঁ, অ্যাক্টিভেশন অ্যানালাইসিসে গিয়ে আমরা দেখব একটা যৌগের ভিতর একটা মোলের পরিমাণ বের করব। এই 2টা প্রসেসের পার্থক্যটা আমার বুঝে নিতে হবে। আইসোটোপ ডাইলুশনে আমরা কি করব? একটা জটিল মিশ্রণে একটা বিশেষ যৌগের পরিমাণ নির্ণয় করব, খেয়াল করো। আর অ্যাক্টিভেশন অ্যানালাইসিসে গিয়ে দেখব এই যৌগের ভিতর একটা মৌল, ঠিক আছে, ক্লিয়ার কিনা দেখো। এখানে এই মিশ্রণের ভিতর আমরা একটা যৌগের পরিমাণ নির্ণয় করব, আর অ্যাক্টিভেশন অ্যানালাইসিসে এই যৌগটার ভিতর একটা মৌল, আমরা একটা মৌলের পরিমাণ নির্ণয় করব, ঠিক আছে। এই 2টা এরকম, এই 2টার ইউজ তাহলে কোথায় হবে সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে আবার বলি যে একটা জটিল মিশ্রণে যদি কোনো একটি বিশেষ যৌগের পরিমাণ জানার প্রয়োজন হয়, যে যৌগটাকে আমি মাত্রিকভাবে পৃথক করতে পারবো না, তখন এই আইসোটোপ লঘুকরণ পদ্ধতি
ইউজ করা হয়, ঠিক আছে। আচ্ছা, এটা কিভাবে করা হবে, আচ্ছা এটা এই পদ্ধতিটা আমি কিভাবে ইউজ করব। জটিল মিশ্রণে যে যৌগের পরিমাণ জানা প্রয়োজন, পৃথকভাবে সেই যৌগটি আমার তৈরি করতে হবে। ধরো এই যে জটিল মিশ্রণে আমার এই যৌগটা পরিমাণ আমি জানবো, এই যৌগটা যেটা, সেই যৌগটাকে আমি আলাদাভাবে ম্যানুয়ালি তৈরি করে নিব, ঠিক আছে। এই যৌগটাকে আলাদাভাবে, হ্যাঁ আলাদাভাবে আমরা বাইরে এটাকে তৈরি করে নিব, যেন এই যৌগের, এই যে এই যৌগটা আলাদাভাবে যে তৈরি করব, এই যৌগের একটা মৌল তেজস্ক্রিয় হবে। আলাদাভাবে যখন তৈরি করব তখন এই যৌগের একটা মৌল কি হবে, তেজস্ক্রিয় হবে। এবং এই যে যৌগটা তেজস্ক্রিয়, যৌগের ভিতর একটা মৌল যে তেজস্ক্রিয় হবে, এই যৌগের আপেক্ষিক তেজস্ক্রিয়তা মেপে নিব। আপেক্ষিক তেজস্ক্রিয়তাটা মেপে নিব, খেয়াল আছে? এই আপেক্ষিক তেজস্ক্রিয়তাটা আমরা কিভাবে বের করি, খেয়াল করে দেখো তো। তেজস্ক্রিয়তা, হ্যাঁ লিখতে পারবে? ওই যে কমেন্টস লিখো, ওখানে লিখতে পারবে এই আপেক্ষিক তেজস্ক্রিয়তাটা আমরা কিভাবে মাপি, পড়ে আসছি চ্যাপ্টার 4-এ, খেয়াল করে দেখো। আপেক্ষিক তেজস্ক্রিয়তা, তেজস্ক্রিয়তা ডিটেকশন অ্যান্ড মানে মেজারমেন্ট, হ্যাঁ রেডিও অ্যাক্টিভিটি ডিটেকশন অ্যান্ড মেজারমেন্ট। আমরা কি কি গাইগার মুলার পদ্ধতি পড়েছি, তারপর প্রফেশনাল মেথড পড়েছি, সেন্টিলেশন মেথড পড়েছি, চ্যাপ্টার 4 এগুলো পড়ে আসছি। তাহলে তেজস্ক্রিয়তাটা এই যৌগের, এই যে আমি তৈরি করে নিলাম যৌগটা, এই যৌগের একটা মৌল কি হবে, তেজস্ক্রিয় হবে। তারপর এই যৌগটার কি করব, আমরা তেজস্ক্রিয়তাটা মেপে নিব। ওই যে আমরা জানি পদ্ধতিগুলো আমরা জানি, হ্যাঁ তেজস্ক্রিয়তাটা মেপে নিব। তারপর এই যৌগটার একটা নির্দিষ্ট পরিমাণ, এই যৌগটার একটা নির্দিষ্ট পরিমাণ এখানে ইউজ করব। একটা নির্দিষ্ট পরিমাণ কি করব, ওই মিশ্রণটার ভিতর যোগ করে দিব। আমি যে জটিল যৌগটা তৈরি করলাম, সেই যৌগটার একটা নির্দিষ্ট পরিমাণ কি করব, নির্দিষ্ট পরিমাণ, খেয়াল করো, এই যৌগটার একটা নির্দিষ্ট পরিমাণ ওই মিশ্রণটাতে যোগ করে দিব। তারপর আংশিক ক্যালাসন প্রক্রিয়ায়, এই আংশিক ক্যালাসন প্রক্রিয়ার এই যে নির্দিষ্ট যৌগটা, ধরো ক্যালাসন প্রক্রিয়া যখন ইউজ করা হবে, এটা এক কনসেন্ট্রেশন থেকে ক্যালাস হবে, এটা আরেক কনসেন্ট্রেশন থেকে ক্যালাস হবে, এটা আরেক কনসেন্ট্রেশন থেকে ক্যালাস হবে, আর এই যৌগটা এটা আরেক কনসেন্ট্রেশন থেকে কিন্তু ক্যালাসন হবে। আংশিক ক্যালাসন যদি তোমরা জেনে থাকো তাহলে এটা তোমরা জানবে যে এক একটা যৌগ কিন্তু এক এক কনসেন্ট্রেশন থেকে ক্যালাসন হয়। তাহলে এই যে আংশিক ক্যালাসন প্রক্রিয়ায় আমরা যৌগটাকে পৃথক করে নিয়ে আসলাম, এই পৃথকীকৃত পদার্থের পরিমাণ, এই যে আংশিক ক্যালাসন পদ্ধতিতে আমরা যে যৌগটাকে পৃথক করে নিয়ে আসলাম, এই পৃথকীকৃত পদার্থের পরিমাণটা কি হয়, খুবই কম হয়। এই পৃথকীকৃত পদার্থের পরিমাণটা কি হয়, খুবই কম হয়। এত কম হয় সেটাকেও কি মাত্রিকভাবে অ্যানালাইসিস করা সম্ভব হয় না। এই এত কম হয়, এটাকেও মাত্রিকভাবে অ্যানালাইসিস করা সম্ভব হয় না। কিন্তু এই যে আংশিক ক্যালাসন পদ্ধতিতে পৃথক হলো যে পদার্থটা, কিন্তু মোটামুটি কি বিশুদ্ধ হয়। তারপর এই যে যতটুকু পদার্থটাকে আমি আলাদা করে নিয়ে আসলাম, এই পদার্থটুকুতে কি আছে, আমার ওই তেজস্ক্রিয় মৌলটা কিন্তু আছে। এই আংশিক ক্যালাসন, এই যে এই যৌগটাকে এখানে অ্যাড করেছিলাম, এখানে একটা তেজস্ক্রিয় মৌল ছিল, এই যে আমরা ম্যানুয়ালি যে যৌগটা তৈরি করে নিলাম, এটাকে এখানে অ্যাড করেছিলাম, হ্যাঁ নির্দিষ্ট পরিমাণ এখানে অ্যাড করেছিলাম। তারপর এই যৌগটাকে পৃথক করার পরে এখানে যে একটা তেজস্ক্রিয় মৌল থাকে, এই আংশিক ক্যালাসন পদ্ধতিতে পৃথক করার পর এই তেজস্ক্রিয় মৌলটা কিন্তু এখানে থাকবে। আবার এইটার তেজস্ক্রিয়তাটা কি হবে, মাপা হবে। এই আংশিক ক্যালাসন পদ্ধতিতে পৃথক করার পর এটারও তেজস্ক্রিয়তাটা মাপা হবে। এখন আমরা দেখো আমরা কি বের করব, আমাদের বের করতে হবে কিন্তু এই মিশ্রণে, এই যে মিশ্রণে এই যৌগটার পরিমাণ বের করতে হবে। আমাদের উদ্দেশ্য কি, উদ্দেশ্যটা তো জানতে হবে। এই পুরো মিশ্রণে, হ্যাঁ এই যৌগটার পরিমাণ বের করতে হবে। তাহলে আমরা ধরে নেই ডাব্লিউটা হচ্ছে, এই ডাব্লিউটা হচ্ছে মিশ্রণের নির্দিষ্ট যৌগের পরিমাণ। এই যে এটা ডাব্লিউটা হচ্ছে মিশ্রণের নির্দিষ্ট যৌগের পরিমাণ। এই ডাব্লিউ আইটা হচ্ছে এই যে আমি বানায় মানে তৈরি করে যে মিশ্রণটা যোগ করলাম, তৈরি করে যে যৌগটা, এই যৌগটা কিন্তু আমি বাইরে থেকে তৈরি করে এখানে যোগ করেছি। তাহলে এই যৌগটার পরিমাণ, যোগকৃত যৌগের পরিমাণ, এই যে যেটা তৈরি করে নিয়েছি, তৈরি করে একটা নির্দিষ্ট পরিমাণ যোগ করেছি বলেছিলাম,
WIটা হলো যোগকৃত যৌগের পরিমাণ। আর বলেছিলাম যে যৌগটা তৈরি করব সেই যৌগের কি একটা মৌল কি হবে, একটা মৌল তেজস্ক্রিয় হবে। এই যৌগটার তেজস্ক্রিয়তাটা মাপা হয়েছে। তাহলে যোগকৃত যৌগের আপেক্ষিক তেজস্ক্রিয়তা, আপেক্ষিক তেজস্ক্রিয়তা। হ্যাঁ, আর তারপর ক্যালাসন প্রক্রিয়ায় যৌগটাকে যখন পৃথক করে নিলাম, এই পৃথকীকৃত WF দিয়ে প্রকাশ করা হয়েছে পৃথকীকৃত যৌগের পরিমাণ। কি পৃথকীকৃত যৌগের পরিমাণ। আর আবার বলেছি যে এই পৃথকীকৃত যৌগতে কিন্তু ওই যে তেজস্ক্রিয় মৌলটা চলে এসেছে। তাহলে এই যে পৃথকীকৃত যৌগ তার তেজস্ক্রিয়তা, ঠিক আছে। তাহলে মোট তেজস্ক্রিয়তা আমার কতটুকু, মোট তেজস্ক্রিয়তাটা কি, এই যে এটা মোট তেজস্ক্রিয়তার পরিমাণটা কত ছিল, এই যে WIটা ছিল তেজস্ক্রিয় যোগকৃত যৌগের পরিমাণ। আর আমার মোট তেজস্ক্রিয়তাটা কিন্তু এটা যোগকৃত তেজস্ক্রিয়তার পরিমাণ। এই যে এটা হলো পরিমাণ ছিল যোগকৃত যৌগের পরিমাণ, মানে যোগকৃত যৌগের পরিমাণ, আর এটা ছিল আপেক্ষিক তেজস্ক্রিয়তা। তাহলে মোট তেজস্ক্রিয়তা হলো এতটুকু। এই তেজস্ক্রিয়তাটুকুই কিন্তু আমার এই মিশ্রণে আছে। এই মিশ্রণে যখন যোগ করলাম এখানে আছে। তাহলে এখন এই যে জটিল যে মিশ্রণটা, এই মিশ্রণে এই যৌগের পরিমাণ কতটুকু হলো, প্রথমে ছিল হলো W, পরে আমি যোগ করলাম WI। তাহলে এই যৌগটা মোট পরিমাণ হলো W প্লাস WI। কিন্তু তেজস্ক্রিয়তাটা তো আমার এতটুকুই থাকবে, তাই না? আমি যেটুকু যোগ করেছি এতটুকুই থাকবে, কিন্তু আমার কি ভরটা বেড়ে গেল। তাহলে মোট তেজস্ক্রিয়তাটা এটা হলো মোট তেজস্ক্রিয়তা, আর ভরের পরিমাণটা বাড়লো, তাই না? Wর সাথে WI যোগ করা হলো। তাহলে পৃথক করার পরে খেয়াল করো, পৃথক করার পরে তার বর্তমানে যে পৃথকীকরণের পর লিখে দিয়েছি। তাহলে বর্তমানে বললাম না, এটা পৃথক করার পর আবার এটা তেজস্ক্রিয়তাটা মাপা হবে। তাহলে এই যে এর তেজস্ক্রিয়তাটা কি, এই যে AF, পৃথক করার পর এটা তেজস্ক্রিয়তা, পৃথক করার পর এটার তেজস্ক্রিয়তাটা কি হবে, এটা হবে, এটাই কি ইকুয়াল টু হয়েছে, এটাই কি একটু খুলে রাখলে কালিও চলে যায়। তাহলে পৃথক করার পর তেজস্ক্রিয়তাটা এই যে এটা হবে, ঠিক আছে। তাহলে এটাকে তুমি যদি ক্যালকুলেশন করো কি আসবে, এই যে এই এফটা এটা দিয়ে মাল্টিপ্লাই, আবার লিখি, হ্যাঁ তোমাদের সুবিধা হবে। এফটা হচ্ছে হলো AI WI, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তাহলে আমার এটা বের করতে হবে আর কি, তাই না? এই যে এখানে পরিমাণটা আর কি মুছে ফেলেছি, এই যে AI WI, আর যে এই টার্মটা এদিকে নিয়ে আসলাম নেগেটিভ হিসাবে, AF WI। তাহলে এই আমার বের করতে হবে এই Wটা। তাহলে W ইকুয়াল টু কি হচ্ছে, এখান থেকে এই WIটা কমন নাও। এই WIটা যদি তুমি কমন নাও, WIটা কমন নিলে তোমার কি থাকবে, AI মাইনাস AF, তাই না? আবার এই যে AFটা যদি ভাগ করে দাও, তাহলে AFটা এখানে আসবে, আর এটাকে ভাগ করে দিলে এই AF দিয়ে ভাগ করে দিলে এটা কি হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে। এটা কি হয়ে যাবে, দেখো 1 হয়ে গেল, ঠিক আছে। এটা হলো কি, এটা হলো তাহলে কোনো একটা মিশ্রণে যদি কোনো একটা বিশেষ যৌগের পরিমাণ নির্ণয় করতে চাও, তাহলে দেখো এই ইকুয়েশনটা দিয়ে বের করতে পারবে। এটা কিন্তু 1 দেখালাম আর কি, হ্যাঁ, এভাবে বের করতে পারবে। এখানে
এখানে তোমার কি জানতে হচ্ছে তাহলে, ওই যে যোগকৃত যোগের পরিমাণ WI-টা জানা লাগছে, আর যোগ করার আগে তুমি যে যৌগটাকে নিজে তৈরি করে নিচ্ছ ওইটার তেজস্ক্রিয়তাটা জানতে হচ্ছে, আর যোগ করার পরে মানে ক্যালাশন করার পরে তখন তার তেজস্ক্রিয়তাটা জানলেই তোমার কি হচ্ছে, তুমি ওই মিশ্রণে যোগের পরিমাণটা বের করতে পারবে। বইয়ে দেখবে অঙ্ক আছে, যেমন একটা অঙ্ক আমি মুখে মুখে বলি যে এই প্রসেসটা ইউজ করে আমি অঙ্কটা লিখতে গেলে তো সময় লাগবে। ধরো এই পদ্ধতির প্রয়োগটা আমরা কোথায় করি? পদ্ধতির প্রয়োগটা করি কোনো রোগীর শরীরে রক্তের পরিমাণ নির্ণয়ে। প্রয়োগ কোথায় করি বইয়ে দেখা যাবে আছে। হ্যাঁ, আমি তো ক্যামেরা ওই যে কুকুমনি লিখছো মাঝে মাঝে ঘোলা দেখা যায়, আমি কিন্তু এখন ক্লিয়ার দেখছি, আমি ক্যামেরার সামনে এসেছি এখন আমি ক্লিয়ার দেখছি, কিন্তু মাঝে মাঝে যদি ঘোলা হয়ে যায় ওটা আমার কিছু করার নাই। হ্যাঁ, আমি ক্যামেরাটা সেট করে রেখেছি, আমি তো তোমাদের বোর্ডে পড়াতে থাকি, আমি তো আর ক্যামেরাটা দেখতে পারি না, বোঝো ব্যাপারটা? হ্যাঁ, এখন যেমন আমি ক্যামেরার সামনে এসেছি দেখা যাচ্ছে, ক্লিয়ার দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, কোনো কোথায় ইউজ করা হয়? একজন রোগীর শরীরে রক্তের পরিমাণ নির্ণয় ইউজ করা হয়, কিংবা ধরো একটা উদ্ভিদের বিভিন্ন অংশ থেকে তুমি যদি কোনো পদার্থ নিষ্কাশন করে নাও, ওখানেরও মানে ওইটুকু মানে ওই উদ্ভিদের ওই অংশটুকুতে কোন কোন যৌগ আছে। হ্যাঁ, এটাও কি এই মানে আইসোটোপ লঘুকরণ প্রক্রিয়া ব্যবহার করে ইউজ করা হয়। ঠিক আছে, তাহলে তুমি ধরে নাও আমি এই যে রোগীর শরীরে রক্তের পরিমাণ নির্ণয়ের একটা অঙ্ক একটু মুখে বলি, আর ওই এই কোয়েশনটা ফেলে দিয়ে দেখাবো কিভাবে হয়। ধরো একটা পেশেন্টের ইঞ্জেকশন দিয়ে, ওই যে বলছিলাম এর আগে তোমাদের পড়ার সময় যে সোডিয়াম 24 একটা তেজস্ক্রিয় আইসোটোপ, সোডিয়াম ইঞ্জেকশনের মাধ্যমে সোডিয়াম ক্লোরাইড দ্রবণ দেওয়া হয়, তোমরা জানো আয়ন ইনব্যালেন্স যদি হয় কোনো পেশেন্টের। হ্যাঁ, তাহলে সোডিয়াম 24 ইউজ করে সোডিয়াম ক্লোরাইড দ্রবণের একটা পরিমাণ ইঞ্জেকশন দিয়ে একটা রোগীর শরীরে প্রবেশ করানো হলো তার রক্তের পরিমাণ নির্ণয় করার জন্য। এই যে সোডিয়াম 24 যখন দিল তখন এই সোডিয়াম 24 সোডিয়াম ক্লোরাইড হ্যাঁ ইঞ্জেকশনের মাধ্যমে যখন শরীরে প্রবেশ করানো হলো তখন ওই তেজস্ক্রিয়তাটা মাপা হলো ওই তেজস্ক্রিয়তা যখন ইঞ্জেকশন দিয়ে পেশেন্টের শরীরে সোডিয়াম 24 সোডিয়াম ক্লোরাইড দেওয়া হলো তখন তার তেজস্ক্রিয়তাটা মাপা হলো কোনটা? তেজস্ক্রিয়তাটা মাপা হলো এই যেটা AI, এটা খোলা ছিল, দেখো আমি চলে গেছি, এত দিকে খেয়াল রাখা যায় না। হ্যাঁ, তারপর এটা হলো এই AIটা। হ্যাঁ, এটা মাপা হলো 2000, বইয়ে আছে দেখবা 2000 মানে তেজস্ক্রিয়তা আর কি ইউনিট থাকবে 2000 পার্টিকেল পার মিনিট পার মিলিলিটার। হ্যাঁ, এই দ্রবণ রক্তের সাথে ইঞ্জেকশন পুশ করা হলো, ইঞ্জেকশন পুশ করার আগে এই তেজস্ক্রিয়তাটা এটার মাপা হলো 2000। হ্যাঁ, তারপর কিছুক্ষণ সময় বিরতি দেওয়ার পর ওই রক্ত থেকে কিছু পরিমাণ রক্ত বের করে নেওয়া হলো, খেয়াল করো। আচ্ছা, যখন আমি ইঞ্জেকশন পুশ করলাম তখন কি অ্যামাউন্টের ইঞ্জেকশন পুশ করব? এই যে WI, তাই না? ধরো 10 ml, ধরো 10 ml ইঞ্জেকশন আমি পুশ করলাম। হ্যাঁ, 10 ml ইঞ্জেকশন পুশ করা হলো। ঠিক আছে, আমি বের করতে হবে আমার এই W মানে রোগীর শরীরে রক্তের পরিমাণ বের করতে হবে। এটা হলো কি পরিমাণ ইঞ্জেকশন দিলাম, আর যে ইঞ্জেকশনটা দেওয়া হলো সেই ইঞ্জেকশনে তেজস্ক্রিয়তাটা মাপা হলো 2000। হ্যাঁ, তারপরে কি করা হলো, ওই রোগীর শরীর থেকে কিছুক্ষণ পর সময় দিয়ে রোগীর শরীর থেকে কিছু পরিমাণ নেওয়া হলো, কিছু পরিমাণ ওই ব্লাড নিয়ে আবার সেখানে কি ওখানে তেজস্ক্রিয়তাটা মাপা হলো, যেটা পাওয়া গেল 10, যেটা পাওয়া গেল কি 10, ওটা পাওয়া গেল কি 10। খেয়াল করো তেজস্ক্রিয়তা, প্রথমে ইঞ্জেকশন দেওয়ার পূর্বে তেজস্ক্রিয়তাটা ছিল এটা, আমি ইঞ্জেকশন কতটুকু দিলাম? 10 ml দিলাম। হ্যাঁ, 10 ml দিলাম, আর ইঞ্জেকশন রোগীর শরীরে কিছুক্ষণ দেওয়ার পরে কিছুক্ষণ পরে শরীরের সাথে মেশার পরে আবার ব্লাড কালেক্ট করে সেখান থেকে তেজস্ক্রিয়া মাপা হলো 10। মাপা হলে দেখা গেল যে এই দেখো মানে এখন তো
বেশি পরিমাণের সাথে এটা মিশে গেছে, তেজস্ক্রিয়তাটা কমে গেল। তার ফলে দেখা যায় যে এখানে এই যে 2000 মাইনাস 10 ডিভাইডেড বাই 10, এই 10 আর এই 10 ক্যান্সেল হয়ে যাবে। তাহলে ডাব্লিউ এর পরিমাণ কত আসলো? এটা দেখালাম আর কি, সহজ উদাহরণ। তোমাদের কেমিস্ট্রির ছেলে মেয়েদের এইসব অঙ্ক না দেখালেও হয়, বুঝছো? কেমিস্ট্রির ছেলে মেয়েদের এইসব অঙ্ক না দেখালেও হয়, তোমরা ফর্মুলা জানা থাকলে অঙ্ক পড়লে এমনিই পারবে। আচ্ছা ঠিক আছে, তারপর আরেকটু আমাদের আরেকটু আজকে আরেকটু পড়া ছিল অন্য আলোচনায়, এটা একটু আচ্ছা গ্যাপ হয়ে গেছে, যা পড়াই। আমাদের আরেকটা একটু পড়া আছে, ওটাই চলে যাই। সক্রিয়ণ বিশ্লেষণ, সক্রিয়ণ অ্যানালাইসিস। এটা একটু কিন্তু বলেছি, আমরা এই আইসোটোপ ডাইলিউশনে কি করি? আইসোটোপ ডাইলিউশনে আমরা কি করি? একটা মিশ্রণের ভিতর অনেকগুলো যৌগ আছে, ওই মিশ্রণে একটা যৌগের পরিমাণ নির্ণয় করি। আর সক্রিয়ণ বিশ্লেষণ বা অ্যাক্টিভেশন অ্যানালাইসিস, আর সক্রিয়ণ বিশ্লেষণে যেটা হয় সেখানে হলো একটা যৌগের ভিতর, এখানে কি করা হয়, একটা যৌগ আছে, একটা যৌগের ভিতর শুধু একটা মৌলের পরিমাণ নির্ণয় করা হয়। ঠিক আছে, এই যে এখন ঘোলা আসতেছে, যে আসলাম দেখি ঘোলা আসতেছে, কেন আসে? এগুলা নেটের ব্যাপার স্যাপার, বুঝছো? আমাদের কিছু করার থাকে না। আচ্ছা কথা শোনো, হয়তো নিজে নিজেই ক্লিয়ার হয়ে যাবে। এটা নেটের ব্যাপার, বুঝছো? আমি তো আর মুভও করি না, কিছুই করি না, নিশ্চয়ই ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ, এখন তো আবার উল্টায় গেল দেখি, এখন এটা করায়, এখন তো ক্যামেরাই উল্টায় গেল। এখন কি করব? কোথায় যে হলো ব্যাপারটা? আবার চলে যাচ্ছে। আচ্ছা যাই হোক, কিছু করার নাই। হ্যাঁ, আচ্ছা পড়াই দিই, হ্যাঁ সময় চলে যাচ্ছে। তাহলে এইখানে কি করা হয়, একটা যৌগের ভিতর একটা মোলের পরিমাণ নির্ণয় করার জন্য, দেখছো দুইটা প্রসেসের মানে পার্থক্যটা কিন্তু বুঝতে হবে। এর আগেরটাই আমরা করেছি কি, একটা মিশ্রণে যৌগের পরিমাণ বের করছি, আর এখানে হলো একটা পদার্থ মানে যৌগের ভিতর একটা মোলের পরিমাণ বের করা হয়। তাহলে এটার সংজ্ঞাটা বা মূলনীতিটা কি, যে প্রক্রিয়ায় সুবিধাজনকভাবে এখানে নিউক্লিয় বিক্রিয়া প্রয়োগ করে একটা স্থায়ী আইসোটোপকে এখানে কি করা হয়, একটা নিউক্লিয় বিক্রিয়া, এই যে এটার ভিতর, এই যৌগটার ভিতর একটা নিউক্লিয় বিক্রিয়া অ্যাপ্লাই করে, এই যৌগের ধরো এ বি সি তিনটা মৌল আছে, এই যে যৌগটার ভিতর এ বি সি তিনটা মৌল আছে। তাহলে এই যে একটা মৌল, এই একটা মৌলকে কি করা হয়, এই যৌগের ভিতর একটা নিউক্লিয় বিক্রিয়া অ্যাপ্লাই করে, একটা নিউক্লিয়ার রিঅ্যাকশন অ্যাপ্লাই করে এই যৌগের একটা মৌলকে তেজস্ক্রিয় মৌলে পরিণত করা হয়। ঠিক আছে, বোঝা গেল? এই যৌগের ভিতর একটা মৌলকে তেজস্ক্রিয় মৌলে পরিণত করা হয়, যা আবার ঘোলা হয়ে গেছে। হ্যাঁ, একটা, তাহলে কি এই প্রক্রিয়ায় সাধারণত কি করা হয় এটা বুঝলেই হবে। হ্যাঁ, এত দরকার নেই, বইয়ে সব আছে, ঘোলা আসো। আর তোমাদের তো শীট দিয়েই দিছে। তাহলে এই প্রক্রিয়ায় সাধারণত কি করা হয়, একটা নিউক্লিয় বিক্রিয়া প্রয়োগ করে কোনো পদার্থের মধ্যে অবস্থিত, ধরো একটা পদার্থের ভিতর খুব অল্প পরিমাণ ধরো খাদ আছে, হ্যাঁ, ওই যে গোল্ডের ভিতরেও খাদ থাকে, হ্যাঁ, পয়সা আগের দিনের যে ধরো যে মুদ্রাগুলো, এখন তো কাগজের নোট, আগে তো মুদ্রা ছিল, ওই যে মুদ্রায় বিভিন্ন পদার্থ কি পরিমাণে থাকে, মুদ্রাগুলো যে তৈরি করা হতো ওখানে মিশ্রণ থাকতো, মানে অ্যালয় তৈরি করে নেওয়া হতো। তাহলে বিভিন্ন ধাতু কি পরিমাণে থাকে, হ্যাঁ, তাহলে কোনো একটা যৌগের ভিতর অল্প পরিমাণে খাদ থাকলেও এর পরিমাণ এই সক্রিয়ণ বিশ্লেষণ কৌশল অ্যাপ্লাই করে কি করা হয়, বের করা যায়। যে আবার হয়ে যাচ্ছে, দেখছো, ঘেমে টেমে দেখো শেষ হয়ে যায় তোমাদের ক্লাস নিতে। নাড়া দিলে ক্লিয়ার হওয়ার জন্য নাড়া দিলে আবার চলে যাচ্ছে।
আবার এই যে দিলাম, ঘোলা হয়ে যাচ্ছে, সেট করলাম তখন ঘোলা হয়ে যাচ্ছে। আচ্ছা, ক্লাস শেষ করি। আচ্ছা, তাহলে ব্যাপারটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, যে কথাটা বললাম যে একটা যোগের ভিতর একটা মৌল, মানে ওই মৌলের পরিমাণটা সাধারণত কি করা হয়, কোনো একটা যোগের ভিতর যদি কোনো একটা আমরা মনে করি যে খাদ আছে, ওইটা খুব অল্প পরিমাণে থাকে, ওইটা অ্যানালাইসিস করার জন্য এই প্রক্রিয়াটা অ্যাপ্লাই করা হয়। এক্ষেত্রে কি করা হয়, একটা স্থায়ী আইসোটোপকে, ওই যে ABC লিখলাম, যে সেখানে ধরো আমি B এর পরিমাণটা বের করতে চাই, ওইটাকে কি করা হয়, মানে স্থায়ী আইসোটোপকে কি করা হয়, তেজস্ক্রিয় আইসোটোপে পরিণত করা হয়। তাহলে এই প্রসেসটা কিভাবে করা হয়, আমার যে পরীক্ষণীয় বস্তু, যেটা ধরো যে আমার একটা ধাতুর কয়েনের কথা চিন্তা করো, হ্যাঁ, ধাতুর কয়েন, আমার যে পরীক্ষণীয় বস্তু যেটা থাকে সেটার উপর কি করা হয়, ওই যে পারমাণবিক চুল্লিতে উৎপন্ন নিউট্রন বা সাইক্লোট্রন, সাইক্লোট্রনটা তোমাদের পড়াই নাই, সাইক্লোট্রনটা আমরা পড়বো চ্যাপ্টার 6, 9-এর পরে আমরা চ্যাপ্টার 6-এ যাব। সাইক্লোট্রন কথাটা তোমাদের কাছে নতুন মনে হবে। ওই সাইক্লোট্রনটা কি, এরা মানে বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থ উৎপন্ন করার যন্ত্র, বুঝছো? তাহলে সাইক্লোট্রন এগুলা থেকে উৎপন্ন দ্রুতগামী মানে চার্জ পার্টিকেল, হিলিয়াম, প্রোটন, ডিউটেরন, এগুলা দিয়ে ওই নিউক্লিয়ার বিক্রিয়া ঘটানো হয়। যে আমি কাজটা করব, এটা আমি যে কাজটা করব, এটা যে পদার্থটার উপর, যে লক্ষ্য বস্তুটার উপর আমি কাজটা করব, সেই লক্ষ্য বস্তুটাকে কোনো নিউট্রন দ্বারা কিংবা হিলিয়াম কণা, প্রোটন বা ডিউটেরন এগুলা দিয়ে আঘাত করা হয় বিক্রিয়া ঘটানোর জন্য। এগুলো দিয়েও আঘাত করা যায়, আবার উচ্চ শক্তি সম্পন্ন কণা, ফোটন বা গামা রশ্মি, এগুলো দিয়েও আঘাত করা যায়। তাহলে এই জিনিসটাই মনে রাখবা, যে বস্তুটা আমি যে বস্তুটাকে আমি যে বস্তুটার ভিতর তেজস্ক্রিয়তাটা চেঞ্জ করতে হবে, এই বস্তুটার ভিতর এই মৌলটাকে আমি অ্যানালাইসিস করবো, তো এটার উপরই নিউক্লিয়ার বিক্রিয়া ঘটানো হয়। শেষে নিউক্লিয়ার সংখ্যা নির্ধারণ কিভাবে বের করা হয়, এটার একটা সমীকরণ আছে, অত ডিটেলস আর জানার দরকার নাই। dN/dt এটা জানবা, ইকুয়াল টু তোমাদের শীটে আছে, দেখবা দিয়ে দিচ্ছি। এটা বের হয় এরকম, সিগমা F মাইনাস ল্যামডা N, এটার একটা সমীকরণ হয়। এটা জানবা, কোন টার্মটা কি এটা জানবা, তাইলেই হবে। এখানে আমরা শেষে পাই হলো N equal to N0 sigma F 1 minus E minus lambda T। ছোট জিনিস, পড়া কিন্তু ছোট, ওই যে শুধু সংজ্ঞাটা বললাম, পড়াটা কিন্তু ছোট, ওই সংজ্ঞাটা একটু মনে রাখবা, তাইলেই হবে। মানে বুঝাই তো দিলাম যে একটা মেটাল, ধরো ধাতু আছে, হ্যাঁ, আমি ওই মুদ্রা, ওটার ভিতর আমি কোনো একটা খাদ আছে কিংবা কোনো একটা ওখানে যে কম্বিনেশন, হ্যাঁ, অনেকগুলো ধাতুর যে কম্বিনেশন, কোনো একটা ধাতু আমরা জানবো ও কী পরিমাণ আছে। তাহলে একটা যোগের ভিতর একটা মৌলও জানছি কী পরিমাণ আছে। তাহলে এটার জন্য যে টেকনিকটা অ্যাপ্লাই করা হয় সেটা হলো সক্রিয়ণ বিশ্লেষণ। কি অ্যাপ্লাই করা হয় এটা বললাম, যে বস্তুটা নিয়ে আমরা কাজ করব সেটার উপর নিউক্লিয়ার বিক্রিয়া ঘটানো হবে। কিভাবে, কোনো নিউট্রন বা হিলিয়াম, প্রোটন, ডিউটেরন কিংবা কোনো উচ্চ শক্তি সম্পন্ন গামা রশ্মি দ্বারা কি ওটাকে আঘাত করা হয়, আঘাত করে নিউক্লিয়ার বিক্রিয়া যেটা ঘটানো হয় সেটা থেকে এই ইকুয়েশনটা পাওয়া যায়। এই ইকুয়েশনের ভিতর দেখো, এগুলো একটা রিঅ্যাকশনের জন্য ফিক্সড থাকে। এই যে সিগমা F আর ল্যামডা, একটা নিউক্লিয় বিক্রিয়ার জন্য এগুলো ফিক্স থাকে, সিগমা, ল্যামডা আর F। এই যে এখানে আছে ল্যামডা, সিগমা, F, হ্যাঁ, এগুলো ফিক্স থাকে, এগুলো জানা থাকতে হবে। নিউক্লিয়ার বিক্রিয়ার প্রচ্ছচ্ছেদ, সিগমাটা কি আমরা পড়ে আসছি, ওই একটা ফিক্সড নিউক্লিয়ার বিক্রিয়া কিন্তু প্রচ্ছচ্ছেদও ফিক্স থাকে। তাহলে নিউক্লিয়ার বিক্রিয়ার প্রচ্ছচ্ছেদ আর নিউক্লিয়াসের ক্ষয় ধ্রুবক ল্যামডা যেটা, হ্যাঁ, নিউক্লিয়াসের ক্ষয় ধ্রুবক আর আঘাতকারী নিউট্রন সংখ্যা, এই এফটা হচ্ছে ফ্লাক্স, নিউট্রন ফ্লাক্স বলে, আঘাতকারী নিউট্রন সংখ্যা। এটা হলো নিউক্লিয়ার বিক্রিয়ার প্রচ্ছচ্ছেদ, এটা হলো নিউট্রনের সংখ্যা, কতগুলো নিউট্রন দিয়ে আঘাত করছো, আর এটা হলো ক্ষয় ধ্রুবক।
হ্যাঁ, এগুলো আমাদের জানা থাকতে হবে। আর আমি কত সময় ধরে আমি নিউক্লিয়ার ওই যে ধাতব মুদ্রাটাকে আমি কত সময় ধরে বিক্রিয়ার জন্য রাখলাম, সেটা হলো টি। এই যে টি, নিউক্লিয়ার বিক্রিয়াটা আমি কতটুকু সময় ধরে সংগঠিত করলাম। আর আরেকটা হলো এন, কতগুলো নিউক্লিয়াস উৎপন্ন হলো, এটা হলো উৎপন্ন নিউক্লিয়াস, এটা হলো উৎপন্ন নিউক্লিয়াস। আর আমার মেজার করতে হবে হলো এই এন নট, এই যে এন জিরোটা, এটা হলো লক্ষ্য নিউক্লিয়াস, এটা হলো আমার মেজারমেন্ট, লক্ষ্য নিউক্লিয়াস, এন দ্বারা প্রকাশ করে লক্ষ্য নিউক্লিয়াস। এটা আমার সংখ্যা, আমার যে আমি যে সংখ্যাটা চাচ্ছি এটা হলো এন নট, মানে ওই আমার যে ধাতব মুদ্রাটা, ওই ধাতব মুদ্রাটার মাঝে কতগুলো ওই মৌলটা আছে সেটা আমার লক্ষ্য নিউক্লিয়াস। তাহলে আমাদের বের করার ব্যাপারটা হচ্ছে কিন্তু এন নট। বোঝা গেল? ইনশাল্লাহ আশা করছি বুঝতে পেরেছ। তাহলে এই যে নিউক্লিয়ার সক্রিয় বিশ্লেষণ বা অ্যাক্টিভেশন অ্যানালাইসিসটা আমরা কোথায় অ্যাপ্লাই করছি? সাধারণত খুব নগণ্য পরিমাণ মৌলের পরিমাণ নির্ণয়, প্রায় দেখা যাবে যে 1 × 10⁻⁻12 গ্রাম পর্যন্ত, এত নগণ্য পরিমাণ পদার্থের পরিমাণও এই সক্রিয়ণ বিশ্লেষণ পদার্থ দ্বারা, এগুলো আমরা মানে এমনি চিন্তা করতে পারি না, বুঝছো? মানে নর্মালি আমরা চিন্তা করতে পারি না। 10⁻12 গ্রাম এটা তো আমরা চিন্তা করতে পারি না, মানে এত সূক্ষ্ম অ্যানালাইসিস সেটা কোথায় হয়? হ্যাঁ, খুব উচ্চতর রসায়ন ছাড়া তো আর হয় না। তাহলে এত নগণ্য পরিমাণ মৌলের পরিমাণও কি এই অ্যাক্টিভেশন অ্যানালাইসিস পদ্ধতির দ্বারা আমরা অ্যানালাইসিস করতে পারি। আর এখানে এই বিক্রিয়ায়, প্রজেক্টাইল বিক্রিয়া, এই ধরনের বিক্রিয়ায় প্রচ্ছচ্ছেদ খুব উচ্চ হলে, এইটা প্রচ্ছচ্ছেদ আর কি, বিক্রিয়ার প্রচ্ছচ্ছেদ মানে সিগমা যেটা যদি খুব উচ্চ হয়, এই বিশ্লেষণ প্রক্রিয়াগুলো ভালোভাবে কার্যকর হয়। সাধারণত এই যে একটা কথা বললাম তোমাদের, মেটালের উপরে ধাতব মুদ্রার উপর কেন বারবার বলছি, ধাতব মুদ্রার উপর আমি নিউক্লিয় বিক্রিয়াটা ঘটালে এটা কিন্তু ধাতব মুদ্রাটা কিন্তু নষ্ট হয় না, ইনট্যাক্ট থাকে। হ্যাঁ, ধাতব মুদ্রাটা নিয়ে ওটার ভিতর যে আমি নিউক্লিয়ার বিক্রিয়া যখন ঘটাবো, তাহলে ওই ধাতব মুদ্রাটা কিন্তু ধ্বংস হয় না, যে অবস্থায় থাকে সে অবস্থাতেই কিন্তু এটা থাকে। সেজন্য বলা হয় অধ্বংসকারী বিশ্লেষণে এই সক্রিয় বিশ্লেষণ খুবই ফলপ্রসূ। অধ্বংসকারী, আমরা যে কোনো অ্যানালাইসিস করতে গেলে দেখা যায় ওটাকে কি করি, মানে দ্রবীভূত করে ফেলি, ওখান থেকে বিভিন্নভাবে ওটাকে অ্যানালাইসিস করি। কিন্তু এক্ষেত্রে আমি যার উপর এটা এই সক্রিয়ণ বিশ্লেষণ পদ্ধতিটা অ্যাপ্লাই করব, সেই যে পদার্থটার উপর আমি এটা অ্যাপ্লাই করব, সেই পদার্থটা কি হবে? ধ্বংস হবে না, নন ডিস্ট্রাকটিভ থাকবে। ঠিক আছে? এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে কোনো পুরনো ধাতব মুদ্রায় কি কি পরিমাণে ধাতু, মানে কতগুলো 5-6টা ধাতু সংমিশ্রণে সাধারণত অ্যালয়গুলো করা হতো। হ্যাঁ, এই যে 5-6টা ধাতু কি কি পরিমাণে আছে সেটা আমি বের করতে পারবো, কিন্তু ওই ধাতব মুদ্রাটা কিন্তু ইনট্যাক্ট থাকবে। ঠিক আছে? এটা কিন্তু একটা বিরাট গুরুত্বপূর্ণ জিনিস যে আমি যার উপর অ্যাপ্লাই করব সেটা কিন্তু আমার ধ্বংস হবে না, ওটা ইনট্যাক্ট অবস্থায় থাকবে। আর এই তো, হ্যাঁ, সব ভালো থাকো। এই তো পড়ালাম, হ্যাঁ, সামনের দিন চ্যাপ্টার 9 পড়াবো। আর তোমাদের সাথে মনে হয় হেড স্যার বলবে, জুমেও মনে হয় টিচাররা একটু যোগাযোগ করার চেষ্টা করবে, ওটা একটু ভালো, হ্যাঁ, তোমাদের চেহারা মাঝে মাঝে দেখতে পারলেও ভালো। ধরো এই যা কতদিন তো খাতার উপর পড়ালাম, খাতার উপর পড়ায় তো খুব সন্তুষ্ট ছিলাম যে কত সুন্দর পড়াচ্ছি, কত তাড়াতাড়ি আগাচ্ছি। মানে খাতার উপর যখন পড়াতাম লিখতে হতো না, মানে খাতা আমাদের চোখের সামনে থাকলে তো পড়াটা অবশ্যই মানে একটু দ্রুত হয়। হ্যাঁ, নর্মালি তো একটু চিন্তা করা লাগে, সেক্ষেত্রে আমার চিন্তার মানে মাথার এক্সারসাইজটা করা লাগতো না, একটু দ্রুতই, মানে খুব খুশি ছিলাম, খুব আনন্দে পড়াচ্ছিলাম যে কোনো চিন্তা করা লাগে না, লিখে রাখি, পড়ায় ফেলি। হ্যাঁ, তাহলে সেটা আবার ওটা থেকে এটাই যখন আসলাম, আর আগে মানে খাতার চেয়ে একটু স্লো হচ্ছে, তারপর তোমাদের হয়তো একটু ভালোই লাগতেছে, টিচারদের চেহারা দেখতে পারতেছো, এটা একটা ব্যাপার আসছে। হ্যাঁ, মানে আই কন্ট্যাক্ট না থাকলে স্টুডেন্ট টিচারের আই কন্ট্যাক্টটা খুব দরকার কিন্তু পড়াশোনার জন্য। স্যার মানে ওরকম একটা কিছু করতে পারে তোমাদের সাথে একটু আলাপ আলোচনার জন্য মাঝে মাঝে, মানে আমরাও চেহারা দেখলাম তোমাদের, তোমরাও আমাদের চেহারা দেখলাম, ওই সুযোগটাও হয়তো জুমে হয়তো মাঝে মাঝে একটু আলাপ সালাপ 10-15 মিনিটের জন্য, মানে সবাই একটু, মানে এতদিন লম্বা সময়, মানে যত সময় যাচ্ছে মানে মনে হচ্ছে যে আমরাও কিন্তু বুঝতে পারছি, তোমরাও হয়তো বুঝতে পারছো যে এত লম্বা সময় যাচ্ছে। তখন এতদিন মনে হতো যে কলেজ খুলে যাবে, আচ্ছা দেখা তো হবে, এখন এত অনিশ্চিত হয়ে পড়তেছি। মানে আমরাও কিন্তু মানে খুব মানে খারাপ লাগে যে আমার স্টুডেন্ট, মানে আমার তো মানে ধরো আমরা কিন্তু মাঝে মাঝে কলেজে টিচাররা যাচ্ছে, মানে ভিজিলেন্স
থাকতেছে। তারপরেও গেলেও কিন্তু ধরো আমার কলিগদের হয়তো আমি পাচ্ছি না, আমার স্টুডেন্টদের চেহারা আমি দেখছি না। মানে আমরা হয়তো আগে ছিল 4জন করে টিচার যেত, এখন মনে হয় 8জন করে টিচার যায় প্রত্যেক দিন। ধরো প্রায় 125-130 জন টিচার 8জন করে যায়। তো দেখা যায় যে আমার ডিপার্টমেন্টের 5-6 জন তো আর একসাথে হতে পারি না, আমাদের সারাদিনের গল্প গুজব ক্লাস নেওয়া সব তো আমার ডিপার্টমেন্টের এদের সাথে হতো, ওরকম হয় না। আর অন্যদের সাথে হবে কথাবার্তা, মানে একটা মানে মানে অভাব বোধ আমরাও সবসময় ফিল করছি। তার মাঝখান থেকেও কাজে ব্যস্ত থাকি। ওই তোমাদের জুমে যদি তোমাদের সাথে একটু দেখা সাক্ষাৎ হয়, আমাদের টিচার অবশ্য মাঝে মাঝে আমরা জুমে অ্যাড হই, আমরা একটু কথাবার্তা বলি, ভালো লাগে তখন। তোমরা এরকম অ্যাড হবা। আমাদের শুধু আমরা টিচাররা অ্যাড হই তা না, ধরো অনেকটা সময় বাসায় থাকি তো ইউনিভার্সিটির ফ্রেন্ডরা কিংবা আগের কলিগরা, ওরাও আমরা মানে মাঝে মাঝে এখন চেহারা দেখে গল্প করি। আগে শুধু ফোনে গল্প করতাম, এখন চেহারা দেখায় গল্প করি। তোমাদের সাথেও হয়তো আমাদের ওটা হবে, মানে ওটা মানে ভালো লাগবে হয়তো তোমাদের। আমাদের যেহেতু ভালো লাগে, মানুষ তো, আমরা চেহারা না দেখলে ভালো লাগে। তারপর তোমরা তো আবার চলেও যাবা, দেখা যাবে খুললে তোমাদের পরীক্ষা হয়ে যাবে। ঠিক আছে, এই তো বলি আর কি, কথাবার্তা বলি। তোমরা নিজেরা ফ্রেন্ডরা গল্প করবে, হ্যাঁ গল্প করবে, গল্পের ভিতর পড়াশোনাটাও একটু নিয়ে আসবে। শুধু পড়াশোনার গল্প না, সব ধরনের গল্প করবে। ওই চেহারা দেখায় গল্প করবে, তাদের দেখলে ভালো লাগে আর কি। ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, হ্যাঁ, খোদা হাফেজ।